হঠাৎ রাব্বি আমার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নেয়। ব্যাগটা ছিনিয়ে নিলে কেন? এটা তোর জন্য না, তাই। তাহলে কার জন্য এনেছিস? আমার বউয়ের জন্য। কে? তুই বিয়ে করলি কখন? করিনি, তবে এখন করব। যা ভাগ এখান থেকে। প্রেম করবি আমার সাথে আর বিয়ে অন্য কারোর সাথে? হুম। রাব্বি ব্যাগটা খুলে একজোড়া গোলাপ দিয়ে পুরো রেস্টুরেন্টে আমাকে প্রপোজ করলো। জানিস, আমি সামনাসামনি কাউকে প্রপোজ করিনি, তবে তুই প্রথম মেয়ে যাকে সামনাসামনি বলছি আই লাভ ইউ, মাই লাভ, উইল ইউ ম্যারি মি। আমি খুশিতে কান্না করে দিলাম। তারপর রাজি হয়ে ফুলগুলো নিয়ে নিলাম। রাব্বি আমাকে বলল, এক তোড়া গোলাপ আর অফুরন্ত ভালোবাসা দেন মোহরে মোহাম্মদ আব্দুল কাইমের ছেলে মোহাম্মদ মাসুদুল ইসলাম রাব্বিকে তুমি স্বামী হিসেবে মানতে রাজি? হ্যাঁ আমি রাজি। তাহলে কবুল বলো। কবুল কবুল কবুল। এখন তুমি বলো। হুসাইন আহমেদ ফারুকের মেয়ে তাহিয়া ইসলাম তুমি স্ত্রী হিসেবে মানতে রাজি? হ্যাঁ, রাজি। তাহলে কবুল বলো। কবুল, কবুল, কবুল। এখন থেকে আমরা স্বামী স্ত্রী, কিন্তু একটা শর্ত। কি? দেনমোহর আমি পরিবর্তন করতে চাই। আমার কাছে টাকা নেই, তবে যদি টাকা থাকে তখন তুমি যত চাইবে আমি তত দিব ইনশাল্লাহ। টাকা পয়সা লাগবে না, শুধু একটাই চাই, সেটা দিতে হবে। কি চাও? দেনমোহর হিসেবে আমি আজীবনের জন্য তোমাকে চাই। আমি যতটুকু জানি দেনমোহরের টাকা পয়সা স্বর্ণালংকার কিংবা জায়গা জমি এগুলো চাওয়া যায়, কিন্তু মানুষ চাওয়া যায় না। এগুলোর ব্যাপারে তেমন জানি না, তাই যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আমি যেটা চাইছি সেটা পেলেই হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন চলো খাবার অর্ডার করে ফেলি। কি খাবি বল? ডাবল চিকেন বার্গার, একটা চকলেট পিকশেল। আমিও এটাই খাবো। রাব্বি ওয়েটারকে ডাক দিল। জি স্যার, কি খাবেন বলুন। দুইটা ডাবল চিকেন বার্গার আর দুইটা মিল্কশেক আপাতত নিয়ে আসেন। একটু অপেক্ষা করুন স্যার। ওকে। দুজন মিলে খেলাম। শেষে যখন মিল্কশেক খেতে যাব, তখন রাব্বি মুখে মিল্কশেক ভরে আমাকে ইশারা করলো তার কাছে যেতে। আমি যাওয়া মাত্রই আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে পুরো মিল্কশেক আমার মুখের মধ্যে দিয়ে দিল। আমি অবাক হলেও মুখ থেকে সেটা ফেলাইনি, পুরোটা খেয়ে নিলাম। সেটা দেখে রাব্বি জিজ্ঞেস করলো, ঘৃণা লাগেনি? স্বামীর মুখের জিনিস খেতে ঘৃণা লাগবে কেন? এতটা ভালোবাসিস আমাকে? ভালোবাসা দেখছো কি চান্দু? রাব্বি আমার কথা শুনে হাসতে লাগলো। আমরা খাচ্ছিলাম, তখন পাশের টেবিল থেকে আওয়াজ আসছিল। রাব্বি না জানি কি বুঝলো, হঠাৎ করে উঠে গিয়ে দরজা আস্তে করে খুলে দাঁড়িয়ে রইল। আমিও তার পিছনে গিয়ে যা দেখলাম, এতে অবাক হলো রাব্বির উপর রাগ উঠেছিল। একটা টেবিলে একজোড়া কাপড় বসে কথা বলছে আর রাব্বি দাঁড়িয়ে দেখছে। আমি গিয়ে বললাম, তুই এত অসভ্য কেন রে? লুকিয়ে লুকিয়ে তাদের প্রেম করে দেখছিস, লজ্জা করে না তো? আমি কথাটা বলা মাত্রই কাপড়গুলো হকচকে গেল আর রাব্বিও জোরে হেসে দিল। আমি দেখলাম রাব্বি ছেলেটাকে জড়িয়ে ধরে হাসছে আর বলছে, কিরে দোস্ত, কবে থেকে চলছে এসব? ছেলেটাও হেসে বলল, সবেমাত্র শুরু করছি। আমি এতক্ষণে বুঝলাম এই ছেলেটা রাব্বির বন্ধু। আমি হ্যাবলার মতো দাঁড়িয়ে রইলাম। ছেলেটা রাব্বিকে বলল, কিরে, এই মেয়েটা কে? বিয়ে করলি কবে? এখন মাত্র বিয়ে করলাম, তখন তুই ছিলি না। ইস, আসতে দেরি করে ফেলেছি, না হলে বিয়েটা দেখতে পারতাম। মন থেকে বিয়ে করে ফেললাম, যখন সবাই জানবে তখন নয় দেখিস। আসসালামু আলাইকুম মিস, সরি মিসেস রাব্বি। ওয়ালাইকুম আসসালাম। তা ভাবি, আপনি এবার কিসে পড়েন? প্রথমত আমাকে ভাবি বলে ডাকবেন না, আমি আপনার ছোট, তাই বোন বলে ডাকবেন। কেন? আজকাল ছেলেরা প্রায় বলে যে বন্ধুর জন্য এখন বয়সের ছোট মেয়েকে ভাবি বলে সম্বোধন করতে হয়, তাই বলছি বোন হলেই ডাকবেন, এতে আমি খুশি হব। তবে ভালো বলেছো বোন, এই দেখো আমার গার্লফ্রেন্ড। ছেলেটা তার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করে দিল। ও হচ্ছে এই এলাকার সবচেয়ে বেস্ট গার্লস স্কুলের একজন স্টুডেন্ট। হ্যালো। মেয়েটা এমন ভাব ধরেছে যেমন আমি কোনো এলিয়েন। অহংকার দেখে আমাকে হ্যালো বলল। বিষয়টা আমার ভালো লাগেনি, তাই জিজ্ঞেস করলাম, তুমি কি স্কুলে পড়ো নাকি প্রমোশন পেয়ে কলেজে পড়ছো? স্কুলেই আছি, এবার এসএসসি পরীক্ষা দেব। তুমি? ইন্টার প্রথম বর্ষে আছি। তা আপু, তুমি কোন স্কুল থেকে এসএসসি পাস করেছো? আপনার গার্লফ্রেন্ড যে বিখ্যাত স্কুল থেকে পাশ করেছে সেই স্কুলে পড়েছি, তবে কখনো এত অহংকার দেখায়নি। মেয়েটা আমার কথা শুনে চুপ হয়ে গেল। রাব্বি আমার কথা শুনে
মজা পেয়ে হো হো করে হেসে দিয়ে বলল, আচ্ছা, তোরা কথা বল, আমরা হাসছি। ঠিক আছে বন্ধু। রাব্বি আর আমি চলে আসলাম। আসার সময় রাব্বি আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুই মেয়েটাকে এমন করে বললি কেন? ভালো স্কুলে পড়ে তাই এত অহংকার দেখায়, তাই মুখে চুলকানি উঠছিল। মেয়েটার সাথে এমন ব্যবহার করায় কি তুই কষ্ট পেয়েছিস? আরে না, তুই অনেক ভালো কাজ করেছিস। গুড। তারপর দুজন দুজনের বাসায় চলে এলাম। কিছুদিন এভাবেই কেটে গেল। প্রত্যেক বৃহস্পতিবারে বাবা ও মা গ্রামের বাড়িতে যেত, আর আমি সেদিন ফোনে রিচার্জ করতাম, যাতে সারা রাত রাব্বির সাথে ফোনে কথা বলতে পারি। 6 দিন টিফিনের টাকা জমিয়ে ফোনে রিচার্জ করতাম, আর এক রাতে ফোনে কথা বলতাম। কিন্তু একদিন ঘটনা ঘটলো বিপত্তি। মা হঠাৎ কি মনে করে আমাকে রাত 12টায় পরে ফোন দিল। তখন আমি রাব্বির সাথে ফোনে কথা বলছিলাম। ফোন ওয়েটিং এ পেয়ে মা আবার কল দিল। আমি রাব্বিকে বলে ফোন কেটে দিলাম, আর মায়ের ফোন রিসিভ করলাম। হ্যাঁ মা, বলো। এতক্ষণ কার সাথে কথা বলছিলি? কই না তো, আমি তো টিভি দেখছিলাম। তাহলে তোমার ফোনে ওয়েটিং এ কেন? নেট প্রবলেম হচ্ছে বোধহয়, তাই এমন করছে। সত্যি নাকি মিথ্যা বলছো? সত্যি বলছি, এখন বিশ্বাস না করলে কি আর করব। ঘুমিয়ে পড়ো। আচ্ছা। আমি ফোন কেটে দিয়ে রাব্বিকে ফোন করে সব জানালাম। রাব্বি শুধু একটা কথাই বলল, বেশি ঘাবড়ে যেও না, স্বাভাবিক আচরণ করো, তাহলেই হবে। আমিও চিন্তা না করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে লাগলাম। একদিন কলেজ থেকে রাব্বির সাথে দেখা করে বাসায় এসে দেখলাম মায়ের মেজাজ সম্পূর্ণ বিগড়ে গেছে। আমি কিছু বুঝতে না দিয়ে হেসে বললাম, কি গো অ্যাংরি বার্ড, তোমার মুখ এমন কেন? বাবাকে কিছু বলেছে? তোমার সাথে কথা আছে। কি কথা? পরে বলবো, এখন হাত মুখ ধুয়ে খেতে আসো। আচ্ছা। আমি বড় টেনশনে পড়ে গেলাম, মা আমাকে কি বলতে চাই। মনে হয় রাব্বির ব্যাপারে সবকিছু জেনে গেছে। আল্লাহ, এবারের মতো রক্ষা করো, তোমার কাছে আর কিছুই চাইবো না। বিকালে ছাদে একা একা বসে আছি, তখন ছোট ভাই দৌড়ে আমার কাছে এসে বলল, আপু, তুমি আজকে শেষ। কি হয়েছে? মা তোর প্রেমের ব্যাপারে সবকিছু জেনে গেছে। এখন মা ঝাড়ু নিয়ে আসছে তোকে মারবে বলে। কিভাবে জানলো? তুই কি কিছু বলেছিস? আমি কেন বলবো? তুই যেভাবে রোজ দেখা করিস আর কথা বলিস, এতে মা কেন, দুদিনের বাচ্চাও বুঝে যাবে তুই যে প্রেম করিস। আমাকে বাঁচা ভাই। আমি কিছু বললে মা আমাকেও ঝাড়ু দিয়ে মারবে। হাই আল্লাহ, এ কি হলো গো আমার! কথাটা বলা মাত্রই মা এসে হাজির। ভয়ে গলা শুকিয়ে গেছে, তবুও স্বাভাবিকভাবে আচরণ করে বললাম, আরে তুমি হঠাৎ ছাদে এলে যে? আমার ছাদে আসতে নিষেধ নাকি? না, এমনি বললাম আর কি। একটা কথা বলতো, কি? তুই কি কাউকে ভালোবাসিস? দোহাই তোমার, এমন মিথ্যা অপবাদ আমাকে দিও না। ড্রামা বন্ধ করে সত্যি বল। ভালোবাসলে তো তোমাকে বলতাম। রাব্বি ছেলেটা ভালো নয় মা। তার জীবনে তোর মতন আরো অনেক মেয়ে এসেছে। যে ছেলে হাজারটা মেয়ের সাথে সময় কাটাতে পারে, সে ছেলে তোকেও ব্যবহার করে ছেড়ে দিবে। কিন্তু মা। আমি জানি তুই তাকে ভালোবাসিস, কিন্তু ছেলেটা মোটেও ভালো নয়, তাই তোকে সাবধান করছি। জানিস ছেলেটা এখনো তোরে ছাড়া আরো অনেক মেয়ের সাথে প্রেম করে। কথাটা শুনে আমার মনে যে আমার পায়ের নিচের মাটিটা সরে গেল। তবুও বললাম, তুমি কিভাবে জানো? আমি ওই ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়েছি। আচ্ছা মা, যদি কথাটা সত্যি হয় তাহলে সম্পর্ক আমি নিজে বাদ দেব, আর যদি সত্যি না হয় তাহলে তোমাকে এই সম্পর্কটা মেনে নিতে হবে। আচ্ছা, ভেবে দেখবো। মা চলে যাওয়ার পর ছাদে একা একা বসে কান্না করতে লাগলাম। অন্য কেউ কথাটা বললে আমি বিশ্বাস করতাম না, কিন্তু মা বলেছে তাই পুরোপুরি বিশ্বাস না করলেও কিছুটা বিশ্বাস করতেই হচ্ছে। আর যাই হোক, মা তোমাকে মিথ্যা বলবে না। পরে ভাবলাম রাব্বিকে সোজা জিজ্ঞেস করব। প্রমাণ না পাওয়া পর্যন্ত আমি তাকে অবিশ্বাস করতে পারবো না। একটা সম্পর্কে যদি বিশ্বাসই না থাকে তাহলে সেই সম্পর্ক বেশি দিন টিকে না। তাই যে যাই বলুক না কেন, আমি আগে সেটা যাচাই করে নিই। রাতে রাব্বিকে কথাগুলো বললাম। রাব্বি সেগুলো শুনে আগে হো হো করে হাসতে থাকলো। আমি তার হাসির কারণ বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম, পাগলের মতো হাসছিস কেন? কথাগুলো তোর কাছে ফানি মনে হচ্ছে? হাসবো না তো কি করবো?
তোর বান্ধবী বলল আমি একটা মেয়ের সাথে প্রেম করি, আবার তোর মাও একই কথা বলল। তবে তোর মা একটা মেয়ের কথা না বলে বলল যে কয়েকটা মেয়ের সাথেই প্রেম করি। আমাকে নিয়ে এত কথা পাই কই? তুই সত্যিটা বল। আমাদের এলাকায় আমার নামে আরেকটা ছেলে আছে। ওই ছেলেটা এখন অনেকগুলো মেয়ের সাথে প্রেম করে, এলাকার প্লে বয় হিসেবে পরিচিত। কিন্তু মা তো তোর কাছে বলেছে। এখানে কনফিউশন আছে। তুই কাল তোর মাকে জিজ্ঞেস করিস যে রাব্বি ছেলেটার বাবার নাম কি, তারপর উত্তর কি বলে আমাকে জানিয়ে দিস। আচ্ছা। পরের দিন মাকে জিজ্ঞেস করায় মা উত্তর দিলেন। ছেলেটার বাবার নাম হলো মোহাম্মদ ইউনুস। কিন্তু মা, আমি যে রাব্বির সাথে কথা বলি তার বাবার নাম তো মোহাম্মদ আব্দুল কাইয়ুম। তার মানে এই ছেলে সেই ছেলে নয়? হ্যাঁ মা, একই নাম এবং একই এলাকার হওয়ায় তুমি ভুল বুঝছো। আচ্ছা, তাহলে ভুলটা আমারই। হ্যাঁ, এখন তো তোমার আপত্তি নেই? আছে। কেন তুমি না বললে যে যদি কথাগুলো মিথ্যা হয় তাহলে তুমি সম্পর্কটা মেনে নিবে? আমি বলেছিলাম ভেবে দেখো, কথা তো পুরোটা না শুনে বকবক করিস। मेरे साथी क्यों ऐसा होता है মা? হিন্দি বন্ধ কর। মা প্লিজ এমন করো না। বেশি বাড়াবাড়ি করলে তোর ছোট মামাকে সব বলে দিব। যা হওয়ার হয়েছে, এখন থেকে এসব বাদ দে, নয়তো খবর আছে। আমি ছোট মামার কথা শুনে ভয় পেয়ে গেলাম। এ পুরো গোষ্ঠীর মধ্যে একমাত্র ছোট মামাকেই আমি বাঘের মতো ভয় পাই। বেচারা আমার দিকে তাকালে ভয়ে গলা শুকিয়ে যায়। শালা নিজে প্রেম করেছে, আবার পালিয়ে বিয়েও করেছে, কিন্তু আমরা বললেই আইকা আলা বাস দিবে। কি আর করার, কিছুদিন হয় প্রেমটা আত্মগোপন করে রাখলাম। অবশ্য সেটা রাব্বি আমাকে বলেছে, তাই ভালোবাসা তার সবার আড়ালে রাখলাম। বলা তো যায় না কখন আবার কোন বাস খাই। এখন আগের মতো ফোনে কথাও বলি না, শুধু মেসেজিং করি। আর ঠিক মতো পড়াশোনা চালিয়ে যাচ্ছি। পড়াশোনা করলে হয়তো কেউ কিছু বলবে না, তাই এটাই আমার একমাত্র বাঁচার উপায়। প্রথম বর্ষে পরীক্ষা শুরু হলো। মন দিয়ে পড়াশোনা করছি যাতে ফেল না করি। আমার জীবনে আবার রেকর্ডের জন্য স্কুলে আমি অনেক বিখ্যাত। সেটা হলো হেল্প ইয়ার। পরীক্ষার সব সময় আন্ডা পেলেও ফাইনাল পরীক্ষার সময় পাশ করতাম। এবার চিন্তা করছি যাতে কেউ রেকর্ড ভাঙতে না পারি। যেভাবে হোক ইন্টারে হাফ-ইয়ারলি পরীক্ষায় পাশ করতে হবে। একদিন রাব্বি ফোন দিয়ে বলল সে নাকি খুব অসুস্থ, তাই ডাক্তারের কাছে যাবে। আমাকেও সাথে যেতে বলায় আমি রাজি হয়ে গেলাম। সেদিন আমার হিসাব বিজ্ঞান পরীক্ষা ছিল। আমি পরীক্ষা শেষ করে বাইরে দাঁড়িয়ে রাব্বির জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ রাব্বিকে দেখলাম রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে ইশারা করছে। রাব্বির সাথে তার বেস্ট ফ্রেন্ড ইমরানও ছিল। হাসপাতাল আমাদের কলেজ থেকে বেশি দূরে নয়, তাই হাঁটতে হাঁটতে চলে গেলাম। হাসপাতালের ডাক্তারের কাছে গিয়ে রাব্বি তার যাবতীয় সমস্যার কথা বলল। ডাক্তার ওষুধ লিখে দিলে সেগুলো আনতে রাব্বি চলে গেল, আর আমি ও ইমরান দাঁড়িয়ে কথা বলতে থাকলাম। ওষুধ কেনা শেষ হলে আবার আমরা তিনজন হাঁটি হাঁটি পাপা করে বাসায় চলে এলাম। রাত্রে ঘটলো আরেক দুর্ঘটনা। মা আমার কাছে এসে বসলেন আর জিজ্ঞাসা করলেন, আজ পরীক্ষা দিয়ে আসতে দেরি হলো কেন? কলেজে বসে আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গেছিল। কলেজে ছিলে নাকি বাইরে কোথাও গিয়েছিলে? কলেজে তো ছিলাম, কিন্তু কেন বলো তো? তাহলে রনি তোমাকে হাসপাতালের সামনে দেখলো কিভাবে? ওয়েট, রনিকে? আমাদের পাশের বাসায় থাকে। ওই শালা আমাকে চিনলো কিভাবে? অসভ্য মেয়ে, গালি কেন দিচ্ছ? তাহলে কি করব মা? কোনো ছেলে এসে তোমাকে যা ইচ্ছা বললো আর তুমি বিশ্বাস করে নেবে? তোমার সাথে দুইটা ছেলে ছিল। আমাকে ওই ছেলে দুটোর বর্ণনা দিয়েছে। একটা ছেলের বর্ণনা বুঝি সেটা রাব্বি ছিল, কিন্তু অন্য ছেলেটা চিনতে পারিনি। মা তুমিও না খুব বোকা। যে কেউ তোমাকে ভুলভাল বোঝাতে পারে, আর তুমি নিজের মেয়েকে বিশ্বাস না করে অন্য একটা ছেলেকে কিভাবে বিশ্বাস করতে পারো? মেয়েকে বিশ্বাস করতাম, কিন্তু এখন মেয়ের মধ্যে পরিবর্তন এসেছে, তাই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মা তুমি এভাবে বলতে পারলে? তোর ভালোর জন্যই বলছি। আজকাল প্রেম ভালোবাসা শুধুই টাইম পাস। সত্যিকারের ভালোবাসা পাওয়া খুবই কঠিন।
টাইম পাস সম্পর্কে জড়িয়ে নিজের জীবনটা শেষ করে দিও না। তবুও যদি আমার কথা না শুনো তাহলে পরে আফসোস করতে হবে। রাব্বি তোমাকে ছেড়ে চলে গেলে তখন মায়ের কথাগুলো মনে পড়বে। মা তো চলে গেলেন, এখন আমি দুশ্চিন্তায় পড়লাম। আসলে কি ভালোবেসে ভুল করেছি? বাবা মাকে কষ্ট দিয়ে নিজে কোনোদিন সুখী হতে পারবো না, কিন্তু আমিও যে তাকে অনেক ভালোবাসি। সম্পর্কটা আমি ভাঙতে পারবো না, আর মাকেও কষ্ট দিতে পারবো না। এগুলো ভাবতে ভাবতে কান্না চলে এলো। পরে নিজের মনকে শান্ত করে বললাম, যে করেই হোক মাকে রাজি করাতে হবে। ভালোবাসা নিয়ে মায়ের মনে যে ভুল ধারণা আছে সেটা মুছে দিতে হবে, তবে মা রাজি হবে। সময় হোক, মা ঠিকই বুঝবেন যে আমাদের সম্পর্কটা টাইম পাস নয়। দিনকাল এভাবেই চলতে লাগলো। রাব্বির সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতাম এবং মেসেজ ব্যতীত ফোনে কখনো কথা বলতাম না। এতে মা ভেবেছে হয়তো আমাদের সম্পর্কটা নেই, তাই মা খুশি হয়ে আমার সাথে স্বাভাবিকভাবে চলতে লাগলেন। হঠাৎ একদিন রনিকে পেলাম। এই ছেলেই আমার মায়ের কাছে গিয়ে আমার নামে বদনাম করেছিল। দাঁড়াও, আজ তোমার খবর আছে। আমি সোজা রনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, এই যে মিস্টার রনি নাকি রানী, জি বলুন। আমাকে চেনেন? আপনি তো পরেশের বোন আর আমাদের প্রতিবেশী। আপনারা ভাই বোন কয়জন? আমি আর আমার 2 বোন আছে। আচ্ছা, আমি কি কখনো আপনার মাকে গিয়ে বলেছি যে আপনার বড় বোন একটা ছেলের সাথে প্রেম করে আর ছেলেটার সাথে বাইরে ঘোরাঘুরি করে? মানে এসব কি বলছেন? আমি কয়েকদিন আপনার বোনের ব্যাপারে খোঁজ নিয়ে বলছি। আপনার বোন একটা ছেলের সাথে প্রেম করে, তাদের প্রেম 7 মাস ধরে চলছে। এ বিষয়ে আমি আপনার পরিবারকে জানাতে পারতাম, কিন্তু আমি জানাইনি। কারণ কি জানেন? কারণ হলো অন্যের ব্যাপারে নাক গলানো যেমন আমার পছন্দ নয়, ঠিক তেমনি আমার ব্যাপারে অন্যের নাক গলানো আমার পছন্দ নয়। রনি মাথা নিচু করে চুপ করে বসে আছে। আমি আবার বলতে লাগলাম, আমি কোথায় যাই বা কার সাথে যাই এগুলো আপনি আমার মায়ের কাছে গিয়ে জানাবার কারণ কি? আপনি কি আমার পরিবারের কেউ নাকি আমার বন্ধু? মানে চুপ! আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে চলবো। নেক্সট টাইম আমার ব্যাপারে নাক গলাও নাক কেটে ফেলবো বলে দিলাম। সরি আপু। সরি বলতে হবে না, এরকম ভুল যেন দ্বিতীয়বার না হয়। আচ্ছা। আমি কথাগুলো বলে চলে এলাম। আমি বুঝি না মানুষ কেন অন্যের ব্যাপারে এত নাক গলায়। যার যেমন ইচ্ছে তেমন ভাবে চলবে। যদি শাসন করতে হয় তবে বাবা মা কিংবা পরিবারের সবাই শাসন করতে পারে, কিন্তু বাহিরের কেউ আমাকে ব্যাপারে নাক গলালে মেজাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। যাই হোক, রনিকে কথা শুনে মনটা এখন হালকা লাগছে। ছেলেকে ধমক দেওয়ার পর থেকে আর দ্বিতীয়বার আমার সামনে আসেনি। না রে, আমার কি, আমি তো আমার মতোই চলছি। কয়েক মাস এভাবেই চলে গেল। রাব্বির সাথে রোজ কথা হতো আর মাঝে মাঝে দেখাও হতো। আর ঝগড়া তো রোজই চলতো। বললাম না যে ঝগড়া না করলে আমাদের পেটের ভাত হজমই হয় না। রাব্বি আগের থেকে পরিবর্তন হতে শুরু করলো। আমার গায়ের রং নিয়ে হাসাহাসি করে। এগুলো শুনে অনেক খারাপ লাগতো। যে কোনো মেয়ে তার নিজের প্রশংসা অন্যের কাছ থেকে শুনতে পছন্দ করে, এটা স্বাভাবিক। আমি কালো বলে কি আমারও শুনতে ইচ্ছা হয় না? কিন্তু রাব্বি সবসময় আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। আমি যদি বলি আমি কালো, যখন তাহলে ভালোবেসে ছেলে কালো, তখন সে উত্তর দেয় ভালোবাসতে চাইনি, আমাকে ফাঁসানো হয়েছে। মাঝে মধ্যে রাগে বলে দিই আমি যখন দেখতে এতটাই খারাপ তাহলে আমাকে ছেড়ে চলে যাও আর সুন্দরী মেয়ে দেখে প্রেম করো। তখন সে উত্তর দেয়, মাকে তোর ছবি দেখিয়ে ফেলেছি, এখন তোকে ছাড়লে মা আমাকে ছাড়বে না। কি আর করব? এখন রাব্বির কথা শুনে মনে হয় যে আসলে ভালোবেসে ভুল করেছি। দিন দিন এ চিন্তায় অবস্থা খারাপ। শেষ পর্যন্ত রাব্বিও আমাকে ব্যবহার করে ছেড়ে দেবে না তো? এর মধ্যে রাব্বি নানা বাড়ি চলে গেল। সেখানে তার মামা একটা বিজনেসের ঝামেলায় পড়েছে, তাই রাব্বিকে ফোন দিয়ে বলল সেখানে যেতে। রাব্বিও গাড়িটি গোল করে নানা বাড়ি চলে গেল। যাওয়ার আগে অবশ্য দেখা করেছিল আর বলেছিল, তোকে নিয়ে আমার অনেক চিন্তা হয়, আমি কিছুদিন পরে চলে আসব, ততক্ষণ সাবধানে থাকিস। রাব্বির কথা শুনে মনে হলো আমার আপন কেউ আমাকে এই কথাগুলো বলছে।
আমি বুঝেছিলাম রাব্বি মুখে আমাকে যাই বলুক না কেন আমাকে সত্যিই ভালোবাসে। দিন পেরিয়ে মাস হয়ে গেল, কিন্তু রাব্বি আসলো না। নানা বাড়ি যাওয়ার পর থেকে তেমন কথাও হতো না। আমি এসব নিয়ে কখনো রাগ করিনি, কারণ আমি জানি সেখানে কাজের চাপে আছে, যার কারণে কথা বলার সময় পায় না। সকাল থেকে বৃষ্টি পড়ছে, তাই বাসায় বসে টিভি দেখছিলাম। হঠাৎ রাব্বি ফোন করলো। জি বলেন। একটুখানি পরে লাল গেঞ্জি পরে একটা পোলা আইব, তোর লাগি একটা জিনিস পাঠাইছি। পোলাটা তোর বাসার সামনে খাড়াইব, তুই আইয়া জিনিসটা লইয়া যাইস। এটা কি ভাষা ব্যবহার করছো? গ্রামের ভাষা গো। আল্লাহ। আচ্ছা, যা বলছি বুঝেছিস তো? বুঝেছি। আচ্ছা, তো এখন ফোন রাখি। ওকে। কিছুক্ষণ পর মোবাইলে একটা মেসেজ এলো। মিস তাহিয়া, আপনার বাসার নিচে দাঁড়িয়ে আছি, একটু নিচে আসবেন? আসলে রাব্বি আপনার জন্য একটা জিনিস পাঠিয়েছে। আমি মেসেজটা পেয়ে দৌড়ে নিতে গেলাম, গিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো ছেলে দেখতে পাচ্ছি না। লাল গেঞ্জিওয়ালা ছেলে খুঁজছি, তখনই একটা ছেলেকে দেখতে পেলাম। ছেলেটার হাঁটু পর্যন্ত প্যান্ট আর লাল গেঞ্জি পরা, গায়ে কাদা লেগে রয়েছে। কিন্তু এ কি সে ছেলে নাকি অন্য কেউ, এটা ভাবতে লাগলাম। তখনই ছেলেটা আমার কাছে এসে আমাকে বলল, আপনি তো তাহিয়া, রাইট? জি, কি জিনিস দিতে এসেছেন দিয়ে যান। একটু অপেক্ষা করেন, জিনিসটা আসছে। কি জ্বালা রে বাবা, একটা জিনিস দিতে এত ধাক্কাধাক্কি করছে কেন? কথাটা বলতে বলতেই হঠাৎ দেখলাম রাব্বি হাসতে হাসতে আমার সামনে বলল, কেমন দিলাম? মানে? সারপ্রাইজটা কেমন ছিল? তার মানে তুমিই সেই জিনিস? জি। আমি খুশিতে কান্না করে দিলাম। হাজার গিফট পেলেও হয়তো এত খুশি হতাম না যতটা আজ রাব্বিকে দেখে খুশি হয়েছি। হে, কাঁদছিস কেন? তোকে অনেকদিন পর দেখলাম তো তাই। আচ্ছা, কাঁদিস না, তাহলে মানুষ ভাববে আমি তোকে টিজ করছি, আর সবাই আমাকে গণধোলাই দিবে। আমি হেসে দিয়ে বললাম, কখন এসেছিলে? সকালে এসেছিলাম কিছু জিনিসপত্র কিনতে, ভাবলাম তোর সাথে দেখা করে যাই, কিন্তু তোর পরনে এটা কি? শর্ট মেক্সি আর প্লাজো। চেঞ্জ করে আসতে পারলি না নাকি আমি কি পাঠিয়েছি সেটা দেখার জন্য চেঞ্জ করার কথা ভুলে গিয়েছিলি? তোমাকে তো আমি পরে দেখে নেব। আচ্ছা, এই ছেলেটাকে? আমার মামা জনাব আকরাম হোসেন। আসসালামু আলাইকুম মামা। আসসালামু আলাইকুম। তা ভাগ্নে, আমার তো বৌমাকে অনেক পছন্দ হয়েছে। মামু, তাহলে তো বিয়ে করেই ফেলবো। আমি লজ্জা পেয়ে বললাম, এটা যে রাস্তা সেটা কি তোমাদের খেয়াল আছে? ও সরি। আচ্ছা, এখন যাও, পরে কথা হবে। এত কষ্ট করে সারপ্রাইজ দিলাম আর তুই বাইরে থেকে আমাদের বিদায় করে দিচ্ছিস। ভেতরে নিয়ে চা নাস্তা খাওয়াবি না? ঠিক আছে, আয়, মা বাসায় আছে, দেখা করে যা। তোর মা বাসায় যেদিন থাকবে না সেদিন আসবো, এখন যাই, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, সাবধানে যেও। রাব্বি আর আকরাম মামা চলে গেলেন। যাই হোক, রাব্বি আর মামা চলে যাওয়ার পর বাসায় এসে দরজা খুলতেই দেখলাম মা রাগী লোক নিয়ে দাঁড়িয়ে আছেন। কলিজাটা একদম ভয়ে শুকিয়ে গেল। এবার না জানে আমার কপালে কোন বাস লিখে আছে কে জানে। কার ফোন আসা মাত্র দৌড়ে চলে গেলি? একটা বান্ধবীর ফোন এসেছিল। বান্ধবীকে তো বাসায় আনতে পারতি। আসলে আমার বান্ধবীটা বাড়িতে চলে যাচ্ছে, আর বাস স্ট্যান্ড আমার বাসার কাছেই তো, তাই যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে চাইছিল। আচ্ছা যা, গোসল সেরে নে। মা, আমি বৃষ্টিতে ভিজবো? অসুস্থ হলে আমাকে রাখতে পারবি না। আচ্ছা মম। আমি বসে রইলাম, কিন্তু বৃষ্টি আসার নামই নেই। যে মাত্র গোসল সেরে বের হলাম অমনি বৃষ্টি চালু হলো। এই বৃষ্টির কি আমার সাথে কোনো শত্রুতা আছে নাকি বোঝা না। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। রাব্বি কাজে প্রায় ব্যস্ত থাকে, তাই রাতে তেমন কথা হয় না। তাছাড়া আমি ইচ্ছে করে কথা বলি না, কারণ সারাদিন কাজ করে যদি রাত্রে ঠিক মতো না ঘুমাই তাহলে আবার অসুস্থ হয়ে যাবে। 10টা না 5টা না, আমার একটা মাত্র জামাই, খেয়াল তো রাখতেই হবে, তাই না? এভাবে দিন কাটছিল। দেখতে দেখতে পহেলা বৈশাখ চলে এলো। ভেবেছিলাম রাব্বি আসবে, কিন্তু সে মানা করে দিল। রাগে কষ্টে কিছুই কিনলাম না। কিনে বাকি হবে যদি কোথাও যেতে না পারি। 13 এপ্রিল 2019, ঠিক নববর্ষের আগের দিন সন্ধ্যায় রাব্বি ফোন দিয়ে বলল
সে বাড়িতে এসেছে আর কাল আমার সাথে দেখা করবে। খুশিতে লাফিয়ে উঠলাম। তখনই মনে হলো কাপড় চোপড় কিছুই কেনা হয়নি। মায়ের কাছে গেলাম। মা গো, মা, ওগো মা, তোমার ভালোবাসার আমি দিওয়ানা। হে হে, মা গো মা, ওগো মা, তোমার ভালোবাসা আমি দিওয়ানা। গান গাইছিস কেন? টেনশনে গান গাইছি। কিসের টেনশন? আসলে কাল তো পহেলা বৈশাখ, তাই সব বান্ধবীরা কলেজের অনুষ্ঠানে যাবে, তো আমাকেও যেতে হবে। তো যা। কিনে দে তুই নীল শাড়ি, নইলে যাব কিভাবে আমি। কোথায় কোথায় গান গাইছিস কেন? সোজা বলতেই তো হয় যে শাড়ি লাগবে। তাহলে দাও না। এখন তো সন্ধ্যা হয়ে গেছে। রাত্রে শপিং করতে আরো বেশি মজা। রেডি হয়ে নে। থ্যাংক ইউ মাম্মিজি। আমি দৌড়ে দৌড়ে রেডি হতে গেলাম। একটা দোকানে গিয়ে নীল শাড়ি কিনলাম। তারপর কসমেটিকের দোকানে গিয়ে চুড়ি ও কানের একজোড়া দুল কিনলাম। ব্যাস, শপিং শেষ। বাসায় এসে রাব্বিকে ছবি তুলে দেখালাম। তার অবশ্য পছন্দ হয়েছে। এখন আমি পরলে কেমন লাগবে সেটাই দেখার পালা। 14 এপ্রিল 2019। সকালে আমার এক চাচাতো ভাই বাসায় এসেছিল। বয়সে ছোট হলেও আমাকে দুই করে সম্বন্ধ করে। আমাকে কতটা সম্মান করে এবার বুঝেছেন? যাই হোক, সে পরশের সাথে ঘুরবে, সেজন্য বাইক নিতে এসেছিল। আমি তাকে বললাম, রিক্সা, তুই আমাকে কলেজ পর্যন্ত ড্রপ করে দিবি? তার নাম রিকাশ, আমি রিক্সা বলে ডাকি। আচ্ছা, রেডি হয়ে যা। আমি রেডি হয়ে রিক্সা কিনে বেরিয়ে পড়লাম। একটা ফুলের দোকানে গিয়ে 2টা গোলাপ কিনলাম। পকেটে টাকা মাত্র 600, তাই 2টা গোলাপই নিতে হলো। গোলাপ নিচ্ছি সেটা দেখে রিক্সা জিজ্ঞেস করলো, গোলাপ কার জন্য রে? তোর দুলা ভাইয়ের জন্য। সত্যি? আজ আসবে নাকি? তবে মাকে বলিস না। আচ্ছা, তো একটা শর্ত আছে। বল। ভাইয়ের সাথে দেখা করতে হবে। ঠিক আছে। আমি রিক্সাকে নিয়ে কলেজের সামনে দাঁড়িয়ে আছি। এমন সময় আমার কবুতরটা ফোন দিয়ে বলল যে কলেজের কাছে যে রেস্টুরেন্ট আছে সেখানে যেতে। আমি রিক্সাকে নিয়ে চলে গেলাম। রেস্টুরেন্টে গিয়ে রিক্সাকে সাথে রাব্বির পরিচয় করে দিলাম আর ফুলগুলো তাকে দিলাম। তারপর রাব্বি সবার জন্য ফুচকার অর্ডার দিল আর রিক্সাকে ফুচকার সাথে একটা ফালুদার অর্ডার দিল। আমি ভাবলাম ছোট ভাই মনে করে হয়তো খাওয়াচ্ছে, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। রাব্বি মনে অন্য শয়তানি বুদ্ধি জেগেছে, যেটার জন্য রিক্সা কাঁদতে কাঁদতে জীবন শেষ করে দিবে। হঠাৎ রাব্বি বলে উঠল, আচ্ছা রিকাশ, তুমি পরশকে ছাড়া এখানে একা বসে আছো, খাচ্ছ, তোমার খারাপ লাগছে না? হ্যাঁ, তাই তো। এখন কি করব? পরশকে নিয়ে আসো। দাঁড়াও ভাইয়া, আমি পরশকে ফোন দিচ্ছি। রিকাশ পরশকে ফোন দিল। হ্যালো দোস্ত, তুই একটু কলেজের সামনে রেস্টুরেন্টে আয় না। কেন? আরে আপুর বিএফ আমাকে ট্রিট দিচ্ছে আর বলেছে তোকে সাথে আনতে। কি কি খেয়েছিস? 1 প্লেট ফুচকা ও একটা ফালুদা। শালা, তুই আমার সাথে কথা বলবি না? কেন, কি হয়েছে? দুলাভাই খাওয়াচ্ছে আর তুই শুধু এইটুকু খেয়েছিস? লজ্জা করে না? মিনিমাম 3-4 হাজার টাকার বিলও তুলতে পারিসনি, আবার আমাকে বলছিস? তাহলে তুই চলে আয়। আচ্ছা আসছি, বাইকে কোথাও যেতে দিস না। আচ্ছা ভাই, আয়। রিকাশ ফোন কেটে দিয়ে আমাদের সব কথা বলল। রাব্বি রিকাশকে বলল, ভাই এক কাজ করো, তুমি পরশকে সাথে নিয়ে আসো, ততক্ষণে তোমার আপুর সাথে আমি একটু কথা বলি। অবশ্যই ভাইয়া। রিকাশ, তোমার হেলমেটটা খুব সুন্দর, আমাকে দিয়ে দাও। হেলমেট দিতে পারবো না। তাহলে চাবিটা দিয়ে যাও, নাহলে বুঝবো কিভাবে তোমার আসলেই হাসছো কিনা। হ্যাঁ তাই তো। আচ্ছা, চাবি নাও, কিন্তু হেলমেট দিতে পারবো না। আচ্ছা চাবি দাও। রিকাশ রাব্বিকে বাইকের চাবি দিয়ে চলে গেল। চাবি পাওয়া মাত্র রাব্বি বাইক স্টার্ট দিয়ে পেট্রোল পাম্পে চলে গেল। আমি বোকার মতো সব দেখছিলাম, কিন্তু কিছুই বুঝতে পারিনি। রাব্বি বাইক নিয়ে এসে আমাকে উঠতে বলে। তখন আমি বুঝলাম রিকাশকে বোকা পেয়ে তার কাছ থেকে চাবি এনে বাইক রাউন্ড দেওয়ার চিন্তা করছিল। হর্নের আওয়াজ শুনে
আমি বাইকে উঠে পড়লাম। তারপর দুজন অজানা পথে ছুটলাম। এদিকে বড় শ্রীকাশকে গালি দিচ্ছে। ওই গাদা, তুই চাবিটা কেন দিয়ে এসেছিস? চাবি দিয়েছি কিন্তু হেলমেট তো দিইনি। ওরে গাদা, হেলমেট ছাড়াও বাইক চালানো যায়। যদি হেলমেটটা দিয়ে আসতি তাহলে হয়তো ওরা রেস্টুরেন্টেই থাকতো, কিন্তু তুই ব্যাগকে চাবিটাই দিয়ে এসেছিস। আমাকে বোকা পেয়ে আপু আর দুলাভাই এমন করতে পারলো? হ্যাঁ, এক প্লেট ফুচকা আর একটা ফালুদা খেয়ে ভাইকে চাবি দিয়ে এসেছিস। শালা, তোর মাথায় কোনো বুদ্ধি নেই? দাঁড়া, আমি আপুকে ফোন দিয়ে বলছি। পরশ আমাকে ফোন দিল। আমি হেসে হেসেই রিসিভ করলাম। দেখ বোন, তাড়াতাড়ি বাসায় চলে আয়। কেন? আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল। প্লিজ লক্ষ্মী বোন, তাড়াতাড়ি আয় না। আসবো, তবে কয়েক ঘন্টা পর। আজ বাসায় আসিস। মাকে বলে যদি তোকে দোলাই না খাইয়েছি তাহলে আমার নামও পরশ নয়। আচ্ছা যা যা, তোকে আর তোর মাকে আমি ভয় পাই নাকি? আমি ফোন কেটে দিয়ে ঘুরতে লাগলাম। অবশেষে খিদে পেল, তাই ভাবলাম আগের জায়গায় ফিরে যাই। বিকাশকে ফোন দিয়ে বললাম বাইক যেন এসে নিয়ে যায়। বেচারা রিক্সা কাঁদতে কাঁদতে চোখগুলো ফুলিয়ে ফেলেছে। বাইক নিয়ে চলে গেল আর বলল, তোমরা দুইটাই মিথ্যাবাদী, ঠক, প্রতারক, বেঈমান। আমরা হেসে দিলাম আর একটা রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টে সবাই জোড়া হিসেবে বসে আছে। আমরা গিয়ে খাবার অর্ডার করে খেতে বসলাম। রেস্টুরেন্টে প্রায় সবাই নিজের খাবার নিজেই খাচ্ছে। শুধুমাত্র আমরাই একমাত্র কবুতরের জোড়া যে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছি। সেটা দেখে কয়েকজন আমাদের ফলো করে একে অপরকে খাইয়ে দিল। খাবার শেষে করে বিল দিতে গেলাম, ঠিক তখনই রাব্বি বলল সে বিল দিবে। আমি ভাবলাম আমার 500 টাকা বেঁচে গেল, কিন্তু সেটাও আমার ভুল ধারণা ছিল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসতেই রাব্বি আমার পথ আটকালো। রাস্তায় দাঁড়িয়ে আমার কাছে হাত বাড়িয়ে বলল, টাকা দে। মানে? রেস্টুরেন্টে যে খাইছি সেটার টাকা দে। তুই তো না করলি যাতে বিল না দিই, তাহলে এখন টাকা চাচ্ছিস কেন? সেখানে বিল দিলে আমি ছোট হয়ে যেতাম, তাই তোকে না করেছি। এখন টাকা দে। আমি রাগে 500 টাকা দিয়ে দিলাম। শুধু তাকে দেখানোর জন্য রাগ করেছি, কিন্তু মনে কোনো রাগ ছিল না। যাই হোক, তারপর হেঁটে হেঁটে দুজন বাসায় চলে গেলাম। রাব্বিও পরের দিন সকালে নানা বাড়ি চলে গেল। আমি আবার একা হয়ে গেলাম। নানা বাড়ি যাওয়ার পরে যতবার আসতো ততবার আমার সাথে দেখা করত। আবার যদি কোনো কাজ থাকতো তাহলে বাসার সামনে দাঁড়িয়ে দূর থেকে দেখে চলে যেত। বিষয়টা খুবই ভালো লাগতো আমার কাছে। আমিও এমন একটা মেয়ে যাকে একটা ছেলে এত ভালোবাসতে পারে। ভালোবাসাটা প্রচুর শান্তিতে যাচ্ছিল। এর মধ্যে চলে এলো শান্তির মাস, রমজান। রমজান মাসটা আমার খুব প্রিয়। আমিও তো চাই যাতে সারা বছর রমজান মাস থাকুক। রোজা রাখতেও অনেক ভালো লাগে। আমাদের আবার একটা অভ্যাস খুব ভালো, ইফতার শেষ করে নামাজ আদায় করার পর রাতে আর ঘুমায় না, একেবারে সেহরি শেষ করে নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি। এটা আমি ছোটবেলা থেকে পালন করে আসছি। আম্মুকে নিয়ে তখন ইফতার বানাচ্ছি আর বলছি, আচ্ছা মা, সারা বছর রোজা রাখলে কত ভালো হতো, তাই না? হুম। আমার না রোজা রাখতে খুব ভালো লাগে। সারা বছর রোজা রাখলেও আমার কষ্ট হবে না। তাহলে সারা বছর রোজা রাখ, সমস্যা কি? তোমরাও রাখবে নাকি? যদি পারি রাখবো, না হলে রাখবো না। তোর ইচ্ছে হলে রাখতে পারিস। আমি সারাদিন না খেয়ে থাকবো আর তোমরা আমার সামনে বসে বসে গিলবে? তুই সেই চিন্তা করিস না, এই দায়িত্বটা আমি নিব। তুই সারাদিন না খেয়ে থাকবি আর আমি তোর সামনে বসে বসে খাবো। তোমরা এমন কেন? অসহায় মেয়েকে পেয়ে মা ছেড়ে উঠে পড়ে লেগেছো? তুই আবার অসহায়? হাসালি আমায়। ফালতু কথা না বলে কাজ কর। বেশি কথা বললে খিদে পাবে। হ্যাঁ, তা ঠিক বলছি। আমি ইফতার সব রেডি করে আজানের অপেক্ষায় বসে রইলাম। আজান পড়া মাত্র সবার আগে 3-4 গ্লাস ঠান্ডা পানি পান করলাম। যে পরিমাণ পানি খেয়েছি এতে 2-3 ঘন্টা কিছু না খেলেও চলবে, তাই দৌড়ে নামাজে চলে গেলাম। নামাজ শেষ করে এসে ইফতার নিয়ে বসলাম। ততক্ষণে সবার খাওয়া শেষ। খাবার মুখে দিতেই রাব্বির কথা মনে হলো। বেচারা ফিল্ডে কাজ করে, তাই কিছু খেয়েছে কিনা জিজ্ঞেস করা দরকার। কল না দিয়ে ছোট্ট একটা মেসেজ করলাম। ইফতার করেছো কি? হ্যাঁ, এখন খেতে বসি তো। আচ্ছা, রাতে কথা হবে।
ঈশার নামাজ ও তারাবির নামাজ শেষ করে একটু রেস্ট নিলাম। তারপর বাসার সবাই মিলে ছাদে গিয়ে বসে পড়লাম। মাথার উপর বসে বিল্ডিং এর সবাই মিলে আড্ডা দিচ্ছে। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সবাই ঘুমাতে চলে গেল, শুধু আমরা বাদে। আমাদের তো কাজ নেই আর ঘুমও আসছে না, তাই আমরাই বসে আড্ডা দিতে লাগলাম। সেহরির সময় খাওয়া শেষ করে নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। এভাবেই চলতে থাকলো। এর মধ্যে আমার জন্মদিনও চলে এলো। রমজান মাস তো, তাই কাউকে ট্রিট দিতে হবে না। তবুও সেদিন বিল্ডিং এর সবাইকে ইফতারের দাওয়াত দিলাম। রাব্বিকে আসতে বলেছিলাম, কিন্তু সে বলল এখন কাজের চাপ বেশি, তাই এত দূরে আসতে পারবে না। মনটা প্রচুর খারাপ ছিল। তার উপর রাব্বিও আমার উপরে অনেক রাগ দেখায়। দোষটা অবশ্য আমারই, কারণ আমি বারবার ফোন দিয়ে আসতে বলেছিলাম। সারাদিন কাঁদতে কাঁদতে কাটালাম। ইফতার শেষ করে একা একাই ছাদে বসেছিলাম আর গুনগুন করে গান গাইছিলাম। রোজায় বাবা এসে একদিন থেকে গিয়েছিল আর বলেছিল ঈদে যেন বাড়িতে চলে যায়। আর এদিকে রাব্বি বলল ঈদে বাড়িতে আসবে আর দেখাও করবে, যার কারণে আব্বুকে বলি যে ঈদে বাড়িতে যাব না, বরং তুমি চলে আসো। ঈদের দিন সকালে রাব্বির সাথে একটা রেস্টুরেন্টে দেখা করি। সেদিন আমরা তেমন কথা বলতে পারিনি, কারণ রেস্টুরেন্টে প্রচুর ভিড় ছিল আর রাব্বির বেস্ট ফ্রেন্ড ইমরান ছিল। ভেবেছিলাম বাইরে কোথাও ঘুরবো, কিন্তু বৃষ্টির কারণে তার হলো না। যাই হোক, রাব্বিকে ঈদে একটা টি শার্ট কিনে দিয়েছিলাম, কিন্তু অসভ্যতা সেটা পরেনি। কষ্ট পেয়েছিলাম, কিন্তু কিছুই বলিনি। দেখা সাক্ষাৎ শেষ করে বাসায় এসে সবার সাথে একটু সময় কাটালাম। রাব্বি পরের দিনও দেখা করে বলতো, তাই লুকিয়ে চলে গেলাম। রেস্টুরেন্টে যাওয়া মাত্রই দেখলাম টি শার্ট পরা একটা ছেলে বসে আছে। ভালোভাবে তাকিয়ে দেখলাম সেটা রাব্বি, আর আমার দেওয়া টি শার্টটা পরে এসেছে। মনে মনে অনেকটাই খুশি হলাম। তারপর আমাকে বলল, আসলে সাদা কিছু আমি পড়ি না, তবুও তুই দিয়েছিস তাই পড়লাম, কিন্তু এটা অনেক ছোট সাইজের, তাই গতকাল পড়িনি। আজ তো রেস্টুরেন্টে কেউ নেই, তাই পড়ে এসেছি। গতকাল যদি তাহলে মানুষ আমাকে দেখে হাসতো, কারণ টি শার্টটা আসলে অনেক ছোট ছিল। আমি মুসকি মুসকি হাসছি। তা দেখে রাব্বি কিছুটা বিরক্ত হয়ে বলল, হাসছিস কেন? দাঁতে কি বেশি পানি জমেছে নাকি? গাধি, তুই টি শার্ট কিনবি তো আমাকে বলি না কেন? আমার সাইজটা অন্তত জিজ্ঞেস করতে পারতি। সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু ভুল হয়ে গেছে। সাইজ কত? ডাবল এক্সেল। কেন, আবার কিনবি নাকি? যদি কিনতে পারি তাই আগে জিজ্ঞেস করে নিলাম। তোর যা মর্জি তাই কর। ঠিক আছে। তারপর খাওয়া শেষ করে দুজন বাসায় চলে এলাম। আজ রাব্বি আবার নানা বাড়ি চলে যাচ্ছে। মন তো মানছে না, কিন্তু কি করব, যেতে তো হবেই। দিন শেষে একা হয়ে গেলাম। আমার কবুতরটা চলে গেল। এত কষ্ট আমি রাখতাম কই। জুন পেরিয়ে জুলাই মাস চলে এলো। এবার রাব্বি আসলে আর নানা বাড়ি যাবে না, এটা ভেবে প্রচুর খুশি হয়েছি। রাব্বির জন্মদিনে এবার তার সাথে দেখা করব। গত বছর তো দেখা হয়নি, তাই এবার প্ল্যান করে রেখেছি যে যাই হোক না কেন দেখা তো করবই। বিকালে মার্কেটে গিয়ে পুঁথি, আঠা ও নানা রঙের কাগজ কিনলাম। বাসা আসতেই মা জিজ্ঞেস করলেন, এসব কেন এনেছিস? দরকার আছে, তুমি বুঝবে না। টাকা কোথায় পেয়েছিস? আমার জমানো টাকা। মিথ্যা বলিস না। এখন বুঝতে পারলাম যে আজকাল আমার ব্যাগ থেকে টাকাকে নিয়ে যায়। মা, তুমি চুপ করবে? এগুলো আমার জমানো টাকা। তোমার টাকা যদি চুরি হয়, তবে সেটা তোমার ছেলে চুরি করেছে। এই, একদম মিথ্যা কথা বলবি না। সত্যি কথাই বলছি। সত্যি তোর টাকায় কিনে এনেছিস? কেমন মাগো তুমি, শেষ পর্যন্ত আমাকে চোর বানিয়ে দিলে। চোর নয়, চুন্নি। তুই চুপ থাক। আমাকে তুমি অবিশ্বাস করো? যাও, তোমাদের সাথে 2 ঘন্টা কথা বলবো না। আচ্ছা, যা ইচ্ছে হয় কর। আমি মায়ের কথা পাত্তা না দিয়ে কাজে বসে পড়লাম।
প্রথমে কালো রঙের বড় আর্ট পেপারটা লাভ ইস্পাতে কাটলাম, তারপর বাকি নানা রঙের কাগজ দিয়ে ফুল বানালাম, তারপর ফুলগুলো লাভ স্প্রের চারিদিকে আঠা দিয়ে লাগালাম, মাঝখানে সাদা ছোট ছোট পুঁথি দিয়ে হ্যাপি বার্থডে রাব্বি লিখলাম। দোকান থেকে অনেক সুন্দর গিফট কিনতে পারতাম, এতে হয়তো টাকা বেশি লাগতো, কিন্তু সময় ও পরিশ্রম একদমই হতো না। কিন্তু আমি চেয়েছিলাম তার জন্মদিনে নিজে কিছু বানিয়ে তাকে গিফট করব, তাই খুব কষ্টে এটা বানালাম। সাথে একটা মাঝারি সাইজের একটা বক্স বানালাম, এতে প্রচুর চকলেট ভরে রাখলাম। মায়ের জন্মদিন 15 জুলাই আর রাব্বির জন্মদিন 24 জুলাই। মায়ের জন্মদিন যেহেতু আগে, তাই আমি ছোট্ট একটা কেক এনে মাকে সারপ্রাইজ দিলাম। মাও খুব খুশি হয়েছিল। যে কাগজ এনেছিলাম সেটা দিয়ে একটা সুন্দর কার্ড বানিয়ে মাকে দিলাম। আসলে মাকে যত দামি জিনিসই দেয় না কেন, সেটাও খুব দামি মনে হবে। মা তো বিশ্বের সেরা দামি মানুষ, তাই তাকে কি দামি গিফট করব। মাকে সারপ্রাইজ দিতে পেরে অনেক ভালো লাগছে। যাই হোক, আমি আমার মাকে প্রচুর ভালোবাসি। মা, তুই শুধু তোর মাকে ভালোবাসিস আর বাবাকে ভালোবাসিস না? আমি যে তোর জন্মদাতা পিতা। ও হ্যাঁ, আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। সরি বাবা, ভুলে গিয়েছিলাম, মাফ করে দাও। আচ্ছা যা, মাফ করলাম, আর এমন করিস না। মায়ের জন্মদিন শেষ করলাম, এখন রাব্বির পালা। হে আল্লাহ, সবার জন্মদিন আমিই পালন করি, কিন্তু আমার জন্মদিনটা এত খারাপ ভাবে সবাই পালন করে কেন? 24 জুলাই 2019। অবশেষে রাব্বির জন্মদিন চলে এলো। টিফিনের টাকা, রিক্সা ভাড়ার টাকা সব মিলে 760 টাকা জমিয়েছি। সেই টাকায় আজ রাব্বিকে সারপ্রাইজ দিব। সকালে ঘুম থেকে উঠে দেখলাম বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। রাব্বিকে ফোন দিলাম। ওই, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি চলে আয়। আজ আসতে পারবো না, বাইরে বৃষ্টি পড়ছে তো। প্লিজ আয় না। বললাম তো আসতে পারবো না, শরীরটাও ভালো নেই। আমার মনটা খারাপ হয়ে গেল। এত কিছু করলাম কিন্তু লাভ হলো না। যাই হোক, রাব্বির শরীর খারাপ শুনে আর জোর করলাম না। আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়ো, সুস্থ হলে দেখা করো, দরকার আছে। কিসের দরকার? তোমার জন্য যা এনেছিলাম সেটা দিয়ে দেব, আর কিছু না। ঠিক আছে। আচ্ছা ভালো থেকো। ফোন কেটে দিলাম। এরপরই রাব্বি ফোন দিল। কি রে, দেখা করবি না? তুমি তো অসুস্থ। ধ্যাত, মজা করছিলাম তোকে কাঁদানোর জন্য। কুত্তা, তুই আজকে আয়। 10 মিনিটের মধ্যে আসছি। আমিও বেরিয়ে পড়লাম। বাইরে বৃষ্টি থাকায় কোনো গাড়ি পাচ্ছিলাম না। কি আর করব, হেঁটেই রওনা দিলাম। অবশেষে একটা রিক্সা পেয়ে মাঝ রাস্তা থেকেই উঠে পড়লাম। রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আছি, তখন রাব্বি এলো। তাকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে গেলাম। এই নে, এটা তোর জন্য। ওয়াও, এত সুন্দর করে কিভাবে বানিয়েছিস? আমি কখনো এরকম কিছু বানাইনি, আজ প্রথম এরকম কাজ করলাম। ভেবেছিলাম তোর হয়তো পছন্দ নাও হতে পারে। তুই মন থেকে এটা তৈরি করেছিস, তাছাড়া এতে আমার প্রতি তোর ভালোবাসা আছে, তাই সেটা অবশ্যই আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা উপহার। আমি মুচকি হেসে বললাম, কি খাবি? যা তুই খাওয়াবি। আমি একে একে সব খাবার অর্ডার করলাম। রাব্বি ভেবেছে হয়তো আমার কাছে টাকা কম, তাই খাবারের আইটেমও কম করে দিতে বলল। খাওয়া শেষে বিল দেওয়ার জন্য রাব্বিকে পাঠালাম, কারণ আমি চাই না কেউ এটা বলুক যে একটা ছেলে হয়ে একটা মেয়ের টাকায় খাচ্ছে, এতে আমার কষ্ট হবে। বৃষ্টি ততক্ষণে অনেকটা কমে গেছে। আমরা বাহিরে এসে ভাবলাম এই বৃষ্টির দিনে আইসক্রিম খেলে মন্দ হয় না। রাব্বিকে বলা মাত্র নিয়ে এলো। দুজন খেতে খেতে হাঁটছিলাম। রাব্বি আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুই এত টাকা কোথায় পেয়েছিস? কেন? রেস্টুরেন্টের বিলও তুই দিয়েছিস, এখন আবার আইসক্রিমও খাওয়াচ্ছিস। তুই কি কোনো জব করিস? গত বছর তো দেখা করতে পারিনি, তাই ভেবেছিলাম এইবার দেখা করব, তাই আগে থেকেই টাকা জমানো শুরু করেছিলাম। কিভাবে জমিয়েছিস? কলেজে যাওয়ার জন্য রিক্সা ভাড়া আর টিফিনের টাকা দিত, সেগুলো জমিয়ে রেখেছিলাম যাতে তোর জন্মদিনে তোকে সারপ্রাইজ দিতে পারি। তাও মনের মতো দিতে পারিনি, শুধু কাগজের একটা ওয়ালমেট আর তোকে ট্রিট দিয়েছি। তোর জন্মদিনে আমি তোর সাথে ঠিকমতো কথাও বলতে পারিনি, আর তুই আমার জন্য এত কিছু করেছিস, সেটাও তোর কাছে কম মনে হচ্ছে? আসলে তুই কি মানুষ? না, আমি পেতনি। এবার বাসায় যা, মা হয়তো অপেক্ষা করছে। একটা কথা বলি? বল।
আই লাভ ইউ। আই লাভ ইউ টু। দুজনেই নিজেদের বাসায় চলে গেলাম। আমার সম্পর্ক ভালোই চলছিল, এর মধ্যে একটা ঘটনায় আমার মনে ভয় ঢুকে যায়। এক রাতে রাব্বি ফোন করে বলল, আমার এক্স আজকে আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে বলেছে যেন আমি তার লাইফে আবার ফিরে যাই। তুই কি চাস? বেঈমানদের দ্বিতীয়বার বিশ্বাস করার মতো ভুল আমি করি না। আচ্ছা, মেয়েটা কি সত্যি তোকে ভালোবাসছে? জানি না, হয়তো ছেড়ে যাওয়ার পর আমার ভালোবাসাটা বুঝে গেছে, তাই এখন ফিরে আসার জন্য কান্না করে। ও, প্রথম প্রেমের পর আর কখনো প্রেম করিসনি? হ্যাঁ করেছি তো, কিন্তু সবগুলো টাইম পাস ছিল। তুই আমাকে এই কথা প্রথমেই বলিসনি কেন? ভেবেছিলাম এটা বললে তুইও ভাববি যে আমি তোর সাথে টাইম পাস করছি, আর তুই তখন আমাকে ছেড়ে চলে যাবি, তাই বলিনি। তাহলে এখন কেন বলছিস? কারণ আমি তোকে সত্যি ভালোবাসি, তাই। বিশ্বাস হচ্ছে না। জানি বিশ্বাস করবি না, তবে এটাই সত্য যে আমি তোকেই ভালোবাসি। এতগুলো মেয়ের সাথে কেন সম্পর্কে নিজেকে জড়িয়েছিস? প্রথম প্রেমটা ব্যর্থ হয় ভেবেছিলাম সব মেয়েরাই হয়তো আমার এক্সের মতো বেইমান, তাই তাদের সাথে টাইম পাস করতাম। তখন যদি ভালো কোনো মেয়ে আমার জীবনে আসতো তাহলে এতগুলো প্রেম করতাম না। কিন্তু আফসোস, এরকম মেয়ে আমার জীবনে আসেনি, তাই যার সাথে ইচ্ছে তার সাথে প্রেম করেছি। আমি বিশ্বাস করতে পারছি না তুইও আমাকে ভালোবাসার পর যে অন্য কোনো মেয়ের সাথে প্রেম করবি না, সেটার কি কোনো নিশ্চয়তা আছে? আমি তোকে সত্যিটা বলিনি এটা ভেবে যে এটা বললে তুই আমাকে অবিশ্বাস করবি আর আমাকে ছেড়ে চলে যাবি। বিশ্বাস কর, তোর সাথে আমি টাইম পাস রিলেশন করিনি, তোকে আমি সত্যিই ভালোবাসি। তোর সাথে সম্পর্ক থাকা অবস্থায় আমি কারোর দিকে তাকাইনি, আর তাকাতে চাইও না। তুই আমার শেষ ভালোবাসা। প্লিজ আমাকে এখন একটু একা থাকতে দে। আমি জানি তুই আমার অতীত জেনে কষ্ট পেয়েছিস, কিন্তু বিশ্বাস কর আমি তোকেই ভালোবাসি। আমার একটু কাজ আছে, তাই তোর সাথে আমি পরে কথা বলবো। আচ্ছা, আমি তোর ফোনের অপেক্ষায় থাকবো। ভেবেছিলাম আমি তার জীবনে দ্বিতীয়, কিন্তু আমি ভুল ছিলাম। আমার নাম্বার যে কত সেটা হিসেব করতেও বোধহয় 2 দিন লাগবে। এই হারামিকে তো এখন মারতে ইচ্ছে করছে। এতগুলো প্রেম, ভাবা যায়? যাই হোক, আজকাল সবারই ডজন হিসাবে প্রেমিক প্রেমিকা লাগে, সেটা আমারও জানা, কিন্তু কেন জানি এই বিষয়টা আমি মেনে নিতে পারছি না। অতীতে সে 1000টা প্রেম করুক, এটা আমার কিছুই যায় আসে না। কবি রবীন্দ্রনাথ বলেছিলেন, সেই মেয়েকেই জীবন সঙ্গিনী করো যার অতীত সুন্দর, আর সেই ছেলেকেই জীবন সঙ্গী করো যার ভবিষ্যৎ সুন্দর। তবু কেন জানি মনের ভেতর খারাপ লাগা কাজ করছে। অন্য কেউ হলে হয়তো ঘৃণা করতে পারতাম, কিন্তু রাব্বির প্রতি আমার সেই রকম কিছুই করতে ইচ্ছে করছে না। আসলে যাকে ভালোবাসা যায় তাকে ঘৃণা করা যায় না। আমি রাব্বিকে হয়তো অনেক ভালোবেসে ফেলেছি, তাই ঘৃণা করতে পারছি না, আর এতে আমার কষ্টটা যেন দ্বিগুণ বেড়ে যাচ্ছে। সারা রাত অনেক ভাবলাম, তারপর সকালে ঘুম হলো। সারাদিন ঘুমিয়েই কাটালাম, যাতে মন থেকে খারাপ চিন্তা দূর করতে পারি। একে তো এক্সের ফিরে আসার চিন্তা, আবার ডজন হিসাবে প্রেমিকার লিস্ট, দুটোই মাথা খারাপ করে দিয়েছে। এই হারামিটাকে আমাকে শান্তি দিবে নাকি দিবে না সেটাই বুঝতে পারছি না। এত বড় হয়েছি কিন্তু কোনোদিনও এত টেনশন করিনি যতটা রাব্বিকে নিয়ে করছি। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। কাল রাত থেকে কিছুই খাইনি, তাই মা জোর করে খাইয়ে দিলেন। খাওয়া শেষ করে ছাদে চলে গেলাম। একা একা ভাবতে লাগলাম, বাড়ন্ত বয়সে ছেলেমেয়েরা প্রায় আবেগের বশে ভুল পদক্ষেপ নেয়, কিন্তু যখন তারা ভুলটা বুঝতে পারে আর ভালো হওয়ার সুযোগ চায়, তখন তাদের সুযোগটা দেওয়া উচিত। আমি তার পাশে থেকে তাকে এই সুযোগটা দিতে চাই। কোনোভাবেই ভালোবাসার মানুষকে আমি হারাতে চাই না। রাব্বি যত খারাপই হোক না কেন, আমার জন্য সে একজন আদর্শ ছেলে। আমি তার অতীত মুছে দিয়ে তার বর্তমান ও ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তুলব। এইসব ভেবেই রাব্বিকে ফোন দিলাম। ফোন দেওয়া মাত্রই রাব্বি রিসিভ করলো। হ্যালো বউ। কি অভিমান করে আছো? হুম। সরি গো বউ, আমি আসলেই খারাপ। তুমি নিজেকে কখনো খারাপ বলবা না। যদি তোমাকে খারাপ বলতে হয় তবে আমি বলবো, কিন্তু তুমি বলবা না। কেন? আমি বলছি তাই। এত কেন কেন করো কেন? আচ্ছা, আর বলবো না। আর শোনো। জি বলুন। সারা জীবনে সবার জীবনেই অতীত থাকে, কারোর ভালো আবার কারোর খারাপ। তোমার অতীতে যা হয়েছিল সব ভুলে যাও আর বর্তমান নিয়ে থাকো। অতীতে কি করেছো সেটা আমি দেখবো না, শুধু এটাই দেখবো যে বর্তমানে তুমি কি করছো আর ভবিষ্যতে কি করবে। আই লাভ ইউ বউ। লাভ ইউ টু।
তবে একটা কথা বলার ছিল। কি কথা বলো? যদি কখনো তোমার অতীত আবার ফিরে আসে, তাহলে কি তুমি আমাকে ভুলে যাবে? একদম না। তোমাকে পেয়েছি, আমার আর কিছুই লাগবে না। এখন পরীর মতো সুন্দরী আসলেও আমার শুধু তোমাকেই চাই। বললেই হলো? পরে দেখলে নিজেরই হুঁশ থাকবে না, আবার আমার কথা মনে থাকবে? কতটা ভালোবাসি নিজেও জানি না। তোমাকে বোঝালেও হয়তো বুঝতে চাইবে না। কতটা ভালোবাসো সেটা যদি না বলো তাহলে বুঝবো কিভাবে? বলবো, তবে আজ নয়। কেন? কারণ হলো আমার ইচ্ছে। তোমাকে তো আমি ছাড়বো না। আমি তো চাই তুমি আমাকে যেন ছেড়ে না যাও। আচ্ছা, ছেড়ে যাব না, তবে এখন নিচে যেতে হবে, না হয় মা আমাকে এলো পাথারে ঘুষি থাপ্পড় লাগাবে। আচ্ছা, যাও। ভালোবাসাটা যদিও আগের মতোই হয়ে গেছে, তবুও রাব্বির অতীতটা নিয়ে ভাবলে কষ্ট হয়। জানি না কখনো কি এই কষ্টটা ভুলতে পারবো কিনা। তবে রাব্বি আমার খুব খেয়াল রাখে, আদর করে, ভালোবাসে, যা আজকাল হয়তো পাওয়া খুব কঠিন। মাঝে মধ্যে ওই মেয়েটার উপর রাগ হয় যে এত দামি একটা জিনিসের দাম দেয়নি, তবে আবার খুশিও হই এটা ভেবে যে দামি জিনিসের কদর করনি বলেই তো সেটা আমি পেয়েছি। আজ হঠাৎ শুনলাম মা আর নানা ভাই মিলে কি যেন বলছে। আমি আসতেই তারা চুপ হয়ে গেল। বিষয়টা আমার কাছে মোটেও ভালো লাগলো না। মা আর নানা ভাইকে জিজ্ঞেস করলে তো আমাকে কিছু বলবে না, তাই পরশকে জিজ্ঞেস করতে গেলে সে আমাকে বলে যে আমার বিয়ে ঠিক করতে যাচ্ছে। কথাটা শুনে যতটা অবাক হয়েছি তার চেয়ে বেশি রাগ হচ্ছে। মাকে কিছু বলেও লাভ নেই, কারণ আমার কথা মা শুনবে না। আমি ছাদে বসে কাঁদতে লাগলাম। হঠাৎ রাব্বির কথা মাথায় এলো। সাথে সাথে ফোন দিয়ে সব কিছু জানালাম। রাব্বি বলল আজ সন্ধ্যার পর আমাদের বাসায় আসবে। আমি কিছুতেই নিশ্চিত হতে পারছিলাম না। রাব্বি আসবে সেটা ভেবে কিছুটা শান্ত হলাম। সন্ধ্যায় রাব্বি আমাদের বাসায় আসলো। রাব্বি যে আসবে সেটা মা জানে না। যাই হোক, রাব্বিকে নিয়ে ছাদে গেলাম, আর মাও এলেন। দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে। হঠাৎ রাব্বি বলে উঠল, আন্টি, শুনলাম আপনি নাকি তাকিয়ার বিয়ে ঠিক করতে যাচ্ছেন। কে বললো? আপনার মেয়ে বলেছে। না না, এরকম কিছুই তো হয়নি। তাহলে কি ঘটনাটা সত্যি না? একদম না। আপনি তো আমাদের ব্যাপারটা জানেন, তবুও নিজের মুখে বলতে অস্বস্তি লাগছে। হ্যাঁ, তোমাদের ব্যাপারে আমি সব জানি, কিন্তু এই ব্যাপারে আমি রাজি হলেও তোমার ছোট ভাই রাজি হবে না। তাছাড়া তোমার পরিবারের কেউ কি এই ব্যাপারে জানে? জি, সবাই জানে। আচ্ছা, বিয়ের ব্যাপারে আমরা পরে কথা বলবো, এখন তো বিয়ের বয়স হয়নি। জি আচ্ছা আন্টি, আশা করছি আপনি তাহিয়ার পছন্দটা বুঝবেন। তা চলে যাচ্ছ কেন? কিছু খেয়ে যাও। অন্য একদিন আপনার হাতের রান্না খাবো, এখন আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা বাবা, যাও। রাব্বি চলে গেল। মা আমার দিকে রাগে চোখে তাকান। আমি ভয় চুপসে গেলাম। বাসায় এসে মনমরা হয়ে বসে রইলাম। পরশ আমার পাশে এসে জিজ্ঞেস করলো, তুই কি সত্যিই তাকে ভালোবাসিস? হ্যাঁ। তার কাছে গেলে তুই সুখে থাকবি তো? হ্যাঁ। আচ্ছা, আমি মায়ের সাথে কথা বলে আসছি। কি বলবি? যা বললে তোর মুখে হাসি ফুটবে। দেখ, মায়ের কাছে যাস না। ওখানে গিয়ে উল্টাপাল্টা কথা বলে উত্তম মধ্যম দিবেন। কিছুই হবে না, তুই চুপ করে থাক। আচ্ছা যা। পরশ মাকে নিয়ে ছাদে গেল। পরশ চেয়ার টেনে মাকে বসিয়ে নিচে বসলো। মা, তোমার কি ধারণা যে রাব্বি ভাই ভালো না? ভালো খারাপ কিনা জানি না, তবে আজকালের ছেলেদের উপর বিশ্বাস নেই আমার। সব ছেলেরা তো এক হয় না মা। যদি সব ছেলেকে একরকম ভাবো, তবে বাবা, নানা ও আমাকেও কি বিশ্বাস করো না? একদমই অবিশ্বাস করি না। মেয়েটাকে নিয়ে চিন্তা হয়, তাই সহজে কাউকে বিশ্বাস করতে পারছি না। তোমরা যদি তোমাদের পছন্দের ছেলের সাথে আপুর বিয়ে দাও, ওই ছেলেটা যে ভালো হবে সেটার কি কোনো গ্যারান্টি আছে? তুই কি বলতে চাচ্ছিস? দেখো মা, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা না থাকে তাহলে তারা সংসার করবে কিভাবে? তাছাড়া বিয়েতে ছেলে মেয়ে উভয়ের মতামত জানা প্রয়োজন। আপু ওই ছেলেটার সাথে সুখে থাকবে, আর তুমি যদি চাও তোমার মেয়েটা সুখে থাকুক, তাহলে ভাইয়াকে নিজের ছেলের মতো বিশ্বাস করো। দেখবে কখনো ধোকা দিবে না। যদি আমার মেয়েটা সুখী না হয় তবে? যদি তোমাদের পছন্দে বিয়ে করে সুখী না হয়,
তবে সারা জীবন তোমাদের দোষ দিবে, এমনকি মরলে পরেও তোমাদের বলবে তোমরা তো চলে গেলে আর আমাকে এই কষ্টের মধ্যে রেখে গেলে। আর যদি নিজের পছন্দের ছেলেকে বিয়ে করে তবে যদি সুখী নাও হয় তবু তখন তোমাদের দোষী ভাববে না, কারণ সিদ্ধান্তটা সে নিয়েছিল। তাহলে এখন কি করব? রাজি হয়ে যাও। আচ্ছা, আমি ভেবে দেখব, কিন্তু কোনো উল্টাপাল্টা কাজে জড়িত পেলে রেহাই নেই। আচ্ছা। কাঁদছিস কেন? আমার ছোট ভাই যে এত বড় হয়ে গিয়েছে আমি জানতামই না। এই জন্যই তো তোকে ছোট বোন বলে রাখি। আমি হেসে দিলাম। তারপর রাতে রাব্বিকে মেসেজে সব জানালাম। রাব্বিও পরশের প্রচুর প্রশংসা করলো যে এত কম বয়সে এত সুন্দর বুঝে, আবার আমাকেও কথা শোনালো আমি নাকি পরশের মতো বুঝদার নই। যাই হোক, মা রাজি হলো। এখন কলিজা ঠান্ডা। আমি খুশিতে রাব্বির সাথে কথা বলা মাত্রা বাড়িয়ে দিলাম। আমার এই অবস্থা দেখে মায়ের রাগ বেড়ে গেল। টানা 7 দিন আমার সাথে একটু কথাও বলেনি। আমি বিষয়টা বুঝতে পারলাম না। পরে জানতে পারলাম আমার কথা বলা দেখে রাগ করে আছেন। আমি আর পরশ বসে আছি, এমন সময় মা এসে পরশকে বললেন, তোর বোনকে জানিয়ে দে এই ছেলের সাথে যোগাযোগ রাখলে আমার সাথে সম্পর্ক বাদ দিতে হবে। হঠাৎ কি হলো? তোর বোনের ব্যাপারে পুরোপুরি রাজি হওয়া আগে এতটা বেড়ে গেছে। যদি রাজি হই তাহলে কি করবে কে জানে। মা, আমি তোমাকে বন্ধুর মতো ভাবি, তাই যে কেউ ফোন দিলে তোমার সামনেই কথা বলি, যাতে তুমি সন্দেহ করতে না পারো। তুমি যদি বলো আমি কথা বলা কমিয়ে ফেলবো, তবু সম্পর্ক বাদ দিতে বলো না। আমি 2টা অপশন দিলাম, হয়তো এই ছেলেকে নয়তো আমি। মা, মাথা ঠান্ডা কর। দেখলি তো মা কি বললো? কান্না থামা, না হলে সমাধান দেব না। কিসের সমাধান? কান্না থামা, না হলে কিছুই বলবো না। আচ্ছা, এবার বল। সর্বপ্রথম মাকে বলবি ভাইয়ার সাথে তোর সম্পর্ক বাদ। দ্বিতীয়ত মায়ের সব কাজে তুই সাহায্য করবি। তৃতীয় আর শেষ কৌশল হলো ভাইয়ার সাথে কথা বলার মাত্রা কমিয়ে ফেলবি, যাতে মা বুঝেন তুই সম্পর্ক বাদ দিয়ে দিয়েছিস। আচ্ছা, এতে কি মা পরিবর্তন হবেন? আরে দূর, তুই এই 3টা ফর্মুলা মেনে চল, বাকিটা আমি দেখছি। আচ্ছা, পরশের কথা মতো নিয়ম মেনে চললাম। আশ্চর্য, মা একেবারে স্বাভাবিক হয়ে গেলেন। ছোট ভাইয়ের মাথায় এত বুদ্ধি কিভাবে? নিশ্চয়ই প্রেম করে, না হলে এত বুদ্ধি আসবে কোথা থেকে? যাই হোক, একদিন মা আমাকে একা ডেকে পাঠালেন। আমি ডাক শুনে ভয় ভয়ে গেলাম। ভয় পাওয়ার কারণ আছে। যতবার মার কথা বলার জন্য ডাকেন ততবারই কোনো না কোনো বাস খাই, সেটা নিশ্চিত। মা ডেকেছো? হ্যাঁ, বসো এখানে। হ্যাঁ, বলো। ছেলেটার সাথে এখনো সম্পর্ক বাদ দেওনি তো? বাদ দিয়েছি। তাহলে তোতলা? মানে? আমি জানি সম্পর্ক বাদ দেওনি। তোমার বাবা রাব্বিকে পছন্দ করেছেন আর বিয়েতে মত দিয়েছেন। ও, আপনাদের তো বলা হয়নি। 18ই ডিসেম্বর 2018 সালে আমার কবুতরটা আমাদের বাড়িতে গিয়েছিল। সাথে ইমরান আর সানজিদও গিয়েছিল। সানজিদ হলো আমার ক্লাসমেট আর রাব্বির ভাতিজা। মা তখন আমাদের ব্যাপারটা তেমন জানতেন না, তাই দাওয়াত দিয়েছিলেন। আর কাকপক্ষের দল দ্বিতীয়বার বলার সুযোগ না দিয়েই সোজা বেহায়ার মতো আমাদের বাড়িতে চলে এসেছিল। সেদিন প্রথমবার বাবা রাব্বিকে দেখেন আর তখনই পছন্দ করে ফেলেন। যাই হোক, সেদিন আমার কবুতরটা পুরো রাক্ষস হয়ে গিয়েছিল। একের পর এক রুটি খাচ্ছে আর মাংসের বাটি খতম করেই যাচ্ছে। রুটি মাংস খাওয়া শেষ করে চা খেতে বসলো, সাথে পুরো 1 প্লেট বিস্কুট শেষ। আমাকে একটাবার খাওয়ার কথা পর্যন্ত বললো না। এগুলো খেয়েও পেট ভরেনি। ফল মূল সব খেয়ে উজাড় করে দিচ্ছে। এত পেটুক আমি জীবনেও দেখিনি। যাই হোক, সেদিন আমাদের ঘরে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এবার বর্তমানে ফিরে আসি। আমার তো খুশিতে ইচ্ছে করছে প্লাজো দিয়ে লুঙ্গি ডান্স দিতে। তারপরও ইচ্ছেটার উপর পাথর চেপে ধরলাম। মনে মনে খুশি হয়ে ডান্স করার দরকার নেই। মা কিভাবে জানলো? তোমার চোখ খুশিতে চিকচিক করছে, তাই বুঝতে পেরেছি। এতে অবাক হওয়ার কিছুই নেই। আসলে খুশিতে যে কখন কান্না করে দিছি সেটা মনে নাই। তো আমাকে কেন বলছো? এমন ভান করছিস যেন কিছুই বুঝিস না।
আসলেই বুঝি না। তোর মামার কথা ভাব, যদি জানতে পারে সব শেষ। বিয়ের আগ পর্যন্ত মামাকে জানিও না, বিয়ে হওয়ার পরে জানলে কিছু বলতেই পারবে না। আচ্ছা, বিয়ের ব্যাপারে কি বলবো? তুমি মামাকে গিয়ে বলবে আমাদের বাসার পাশেই এক বাসার মালিক তাহিয়াকে দেখে পছন্দ করেছে, আর তারা তাদের ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। তারপর মামা যদি ছেলের ব্যাপারে খোঁজ নেয় তবে খারাপ কিছু পাবে না, সেটা গ্যারান্টি দিতে পারি। মামা রাজি হবে এটা ভেবে যে এটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, কিন্তু আমরা তো জানি এটা লাভ ম্যারেজ। তুই দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। এত বড় মিথ্যা কথা আর নিজের মুখে এসব বলছিস, লজ্জা করে না? ভালো বুদ্ধি দিলাম, তবুও কথা শুনলাম। বুদ্ধি ভালোই লেগেছে, কিন্তু তোকে দেখতে এখন ভালো লাগছে না। যা এখান থেকে। রাগে বলছো নাকি মন থেকে বলছো? রাগে বলছি। আচ্ছা, রাগ কমে গেলে আসবো, এর আগে না। আমি 32টা দাঁত বাহির করিয়া মেলাইতে সোজা রুমে আইলাম। মনের মধ্যে যে ফুর্তি লাগতেছে কি তা কইতাম। আইসকার তা আমার ঘুম আইতো না। খুশিতে মনে লাড্ডু ফুটতাছে। বাংলার ইউটিউবার তৌহিদ আফ্রিদি বলে না যে টেহায় মোর সিনিমিনি করিতে আছে, ঠিক তেমনি আমিও কইতাছি ফুর্তি মোর সিনিমিনি করিতে আছে। কবুতরকে জানালাম, সব শুনে কবুতরও খুশিতে হালকা লাফ দিল আর বলল বাকি লাফালাফি বিয়ের দিন করবে। আমি বললাম বিয়ের দিন গাড়ি থেকে নেমেই ক্যাঙ্গারুর মতো লাফিয়ে লাফিয়ে স্টেজে উঠবি, আবার লাফিয়ে লাফিয়ে আমাকে নিয়ে চলে যাবি। কথাটা শুনে রাব্বিও হাসলো আর আমিও হেসে দিলাম। মজায় মজায় আবার আরেক কাহিনী ঘটলো। রাব্বির অতীত আবার তাকে ফোন করে বিরক্ত করছে। আমি নাম্বারটা নিয়ে নিজেই ফোন দিলাম। হ্যালো আপু, মির্কি বেরাম কি শেষ হইছে? মানে? রাব্বির সাথে সেই কতদিন আগে ব্রেকআপ হয়েছে, আর এখনো ফোন দিয়ে বিরক্ত করেন কেন? সেটা কি তোমাকে জবাবদিহি করতে হবে? কে তুমি? আমি যে তার বউ, তো জবাবদিহি তো করতেই হবে। কি? রাব্বি বিয়ে করছে? হ্যাঁ, 1 বছর হয়েছে। দোয়া করবেন আপু, খুব তাড়াতাড়ি ট্যাবলেটের মা হতে পারি। তুমি মিথ্যা বলছো। রাব্বি বিয়ে করলে আমি জানতে পারতাম। রাব্বি আপনাকে কেন জানাবে? সে তো আপনার মতো মেয়ের সাথে কথাই বলতে চায় না। বাই দ্য ওয়ে, বিশ্বাস না করলে আমার কিছু করার নেই। আপনাকে বিশ্বাস করানোর মতন সময় আমার কাছে নেই। এই মেয়ে, তুমি বেশি বলছো এখন। কিছুই তো বলিনি, তবুও দোষী করলেন। বিনা দোষ না করে দোষী হওয়ার চেয়ে দোষ করেই দোষী হওয়া ভালো, কি বলেন? মানে? এই যে কাল নাগিনী, রাব্বি যখন তোর ছিল তখন তুই বেইমানি করেছিস। এখন রাব্বির পিছে কেন ঘুরছিস? যদি বেহায়া ও নির্লজ্জ না হয়ে থাকিস তাহলে নেক্সট টাইম ফোন দিবি না। রাব্বি শুধু আমার আর আমারই থাকবে। তুই জানিস রাব্বি আমাকে ভালোবাসতো বলে আমার সাথে কি করেছে? হ্যাঁ জানি তো, ভালোবাসে বলেই তো তোকে ব্যবহার করে ছেড়ে দিয়েছে। তুই এসব জেনেও রাব্বিকে ছেড়ে দিচ্ছিস না? কারণ বয়ফ্রেন্ডকে ভালোবাসলে তাকে ছেড়ে যাওয়ার উপায় থাকে, কিন্তু স্বামীকে মন থেকে ভালোবাসলে তাকে ছেড়ে যাওয়া যায় না। আমার স্বামী তোর সাথে প্রেম করে ভুল করেছিল, আর সেই ভুলটা আমি সংশোধন করব, কিন্তু ছেড়ে যাব না। ভবিষ্যতে পস্তাবি। যা তো, জ্ঞান দিস না। মেয়েটা ফোন কেটে দিল। আমি রাব্বিকে সব বললাম। সব শুনে রাব্বি হাসতে লাগলো আর বলল, বউ আমার ঝাক্কাস, উচিত জবাব দিয়েছিস, তাই তোকে আরো ভালোবাসি। লজ্জায় মুখটা লাল হয়ে গিয়েছিল তখন। এত খুশি বোধ হয় আল্লাহ আমার কপালে রাখলেন না। হঠাৎ আমার কাছ থেকে আমার জানটা কেড়ে নিবেন তা কখনো ভাবিনি। আপনারা কি ভাবছেন রাব্বি চলে গেছে? রাব্বি আমাকে ছেড়ে যায়নি, তার চেয়েও বেশি মূল্যবান জিনিসটা আমাদের ছেড়ে চলে গেছে। 13ই অক্টোবর 2019 সকালে ঘুম থেকে উঠে খেতে বসলাম। মা তখন বাবার সাথে ফোনে কথা বলছিল। কথা বলা শেষ হলে মা রান্নাঘরে চলে যান, আর আমি খাওয়া শেষ করে প্লেটটা ধুয়ে এসে টিভি দেখতে বসলাম। টিভিতে তখন টোটাল ধামাল মুভিটা চলছিল, তাই সেটা দেখতে লাগলাম। হঠাৎ মায়ের মোবাইলে কল আসলো। মা রিসিভ করে জানি না কি শুনলো, তারপরেই সোজা ফ্লোরে পড়ে গেল। আমি পরশকে জোরে ডাক দিলাম। তারপর দুজনে মিলে মাকে ওঠানোর চেষ্টা করলাম। অনেকক্ষণ ডাক দিলাম, কিন্তু খবর নেই। তারপর পাশের বাসার আন্টিকে ডাক দেওয়া মাত্রই চলে এলেন। তিনি এসে মায়ের চোখে মুখে পানি দিলেন। তারপর মায়ের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই মা চিৎকার করে কান্না শুরু করে দিলেন। মায়ের চিৎকারে আমরা ভয় পেয়ে গেলাম। মা কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। তোর বাবা নেই রে।
কথাটা শোনা মাত্র মনে হলো যে পায়ের নিচ থেকে জমিনটা সরে গিয়েছে। কথাটা বিশ্বাস না করে বাবার নাম্বারে কল দিলাম। কেউ ফোন তুলছে না, তাই বারবার দিতে লাগলাম। 3-4 বার ফোন দেওয়ার পর নানা ফোন রিসিভ করলেন। হ্যালো বাবা। তোমার বাবা আর বেঁচে নেই রে বোন। মিথ্যা কথা বলবে না, বাবার কাছে ফোন দাও। আমি সত্যি বলছি, তোমরা সবাই তাড়াতাড়ি গ্রামের বাড়িতে ফিরে এসো। নানার কথা শুনে আর দেরি করলাম না, মা আর পরশকে নিয়ে সোজা বাসে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বসে থাকা অবস্থায় রাব্বি ফোন দিল। সকাল থেকে ফেসবুকে আসছো না, এমনকি ফোনও দিচ্ছ না, ব্যাপার কি? আমি কি হয়েছে, কাঁদছো কেন? আন্টি বা পরশ কি তোমায় কিছু বলেছে? আমার বাবা। কি হয়েছে? আঙ্কেলের কি হয়েছে? আমার বাবা যে নেই সেটা মুখ ফুটে বলতে খুব কষ্ট হচ্ছিল, তাই ফোন কেটে দিলাম। রাব্বি আবার কল দিল। পরশ রিসিভ করতেই রাব্বি অধৈর্যের মতো জিজ্ঞেস করা শুরু করলো। তাহিয়া কি হয়েছে? আঙ্কেল কি বেশি অসুস্থ? কিছু তো বলো। ভাইয়া, বাবা যে নেই। কি বলছো এসব? হ্যাঁ ভাইয়া, 12টার দিকে এই খবর এসেছে, তাই এখন সবাই গ্রামের বাড়িতে যাচ্ছি। আন্টি আর তাহিকে দেখে রেখে রেখো, আর শোনো, তোমার মনটা শক্ত করো, নাহলে ওরা দুজনকে তুমি সামলাতে পারবে না। আচ্ছা ভাইয়া, এখন রাখছি। বাড়িতে যেতেই দেখলাম পুরো বাড়িটা অন্ধকার। বাইরে এত কড়া রোদ, তবুও মনে হচ্ছে কালো মেঘে পুরো আকাশটা ঢেকে গেছে। সারা বাড়ি জুড়ে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কান্নার আওয়াজ শুনে আমার ভেতর অশান্তি বেড়ে গেল। হঠাৎ দেখলাম কাঠের একটা পালঙ্কে বাবাকে শুয়ে রাখা হয়েছে। এটা দেখে ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। দৌড়ে গেলাম আর গিয়ে সবাইকে বকা শুরু করে দিলাম। এই তোমরা সবাই এখানে ভিড় জমিয়েছো কেন? জানো যে বাবা অসুস্থ, তবুও তাকে শান্তি মতো ঘুমাতে দিচ্ছ না। আমার কথা শুনে সবাই তাকিয়ে আছে। আমি আবার বলা শুরু করলাম, এত শক্ত খাটে ঘুমাতে বাবার কষ্ট হবে। বাবা কখনো কাঠের বিছানায় ঘুমায়নি, সেটা তোমরা জানো না? তাহলে কেন খালি খাটে বাবাকে শুইতে দিলে? যাও, ভেতর থেকে তোষক এনে বাবার নিচে দাও, না হলে বাবার শরীরে ব্যথা পাবে। বোন, এমন পাগলামি করিস না। ছাড়ো আমাকে, আমার বাবা এখানে কষ্ট পাচ্ছে আর তোমরা বলছো আমি পাগলামি করছি। বাবা দেখেছো, আমি ছাড়া কেউ তোমাকে ভালোবাসে না। সবাই আমাকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু আমি যাইনি। কেন জানি আজ বাবাকে দেখতে অপরূপ লাগছে। পুরো চেহারা হলুদের মতো হয়ে গেছে। শরীরটা আগের চেয়ে অনেক ফোলা লাগছিল। শরীরে হাত দিয়ে দেখলাম একদম ঠান্ডা হয়ে গেছে। মনের অজান্তেই হাতের শিরার মধ্যে চেপে ধরলাম। মনে হচ্ছিল শিরার রেসপন্স করছে, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করলো না। ডাক্তার পর্যন্ত নিয়ে আসতে বললাম, কিন্তু ওরা বলল ডাক্তার নিজেই মৃত বলে গেছেন। বাবার মুখের কাছে বসে আছি আর মাথায় হাত বোলাচ্ছি। বাবা যখনই ঘুমাতে যেতেন তখনই আমাকে বলতেন মাথায় যেন হাত বুলিয়ে দেই। এখনো মনে হচ্ছে বাবা আমাকে বলছে, আম্মু আমার ঘুম পেয়েছে, তোমার তো কোনো কাজ নেই, তাই আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দাও। কলিজাটা তখনই ছিঁড়ে গেল। ঘরে এসে কান্না করতে লাগলাম। কেন বাবা আমাদের একা ফেলে চলে গেলেন? আল্লাহ কেন মানুষ পৃথিবীতে পাঠিয়ে তাদের মধ্যে মায়া ভালোবাসার জন্ম দিয়ে আবার নিয়ে যান? উনি এসব খেলা খেলে কি মজা পান? হে আল্লাহ, আমি কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইবো না, শুধু আমার বাবাকে তুমি ফিরিয়ে দাও। কিন্তু আল্লাহ আমার কথা শুনলেন না। উনি আমার বাবাকে ফিরিয়ে দিলেন না। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে। সারাদিন কিচ্ছু খাইনি আর কান্নাকাটি করেছি, তাই শরীরটা অচল হয়ে পড়েছিল। এদিকে মাকে সান্ত্বনা দিচ্ছি সবাই, কেউ কেউ মাথায় পানি দিচ্ছে। এদিকে আমি বারান্দায় একা একা বসে বাবাকে দেখছি। এমন সময় রাব্বি ফোন দিল। কে যেন ফোনটা আমার কাছে দিয়ে গেল তা দেখলাম না। ফোন রিসিভ করতেই রাব্বি বলল, জান, তুই ঠিক আছিস তো? না রে, আজ আমি ঠিক নেই। জানি না এই সময় তোকে কোনটা বলা ঠিক হবে, তবুও বলছি, সবাইকে একদিন না একদিন আল্লাহর কাছে চলে যেতে হবে। তুই নিজেকে শক্ত রাখার চেষ্টা কর। দেখ, কান্নাকাটি করে লাভ নেই, বরং তুই আঙ্কেলের জন্য নামাজ পড়ে দোয়া কর, যেন তিনি পরকালে শান্তিতে থাকতে পারেন। তোদের দোয়াটা আল্লাহ কবুল করবেন। যদি আমাদের দোয়া আল্লাহ কবুল করতেন, তাহলে যখন বাবাকে ফেরত চাইলাম তখন কেন দেননি? আমার বাবাকে কেন আমার কাছ থেকে নিয়ে গেলেন? পাগলামি করিস না, কেউ চলে গেলে আবার ফিরে আসে না। তুই এখন সেরকম জ্ঞানে নেই, তাই তোকে বলছি বাস্তবে ফিরে আয়। জানাজা কবে জানিস কি? কাল জোহরের নামাজের পর। আমি কাল আসবো, তুই নিজেকে সামলিয়ে চল আর তোর মায়ের কাছে যা। আচ্ছা। মায়ের কাছে গেলাম। কেন জানি মায়ের মুখটা দেখে আরো অসহায় হয়ে পড়েছি।
কষ্টটা আরো বেড়ে গেছে। কারোর সাথে কোনো কথা না বলে মাকে জড়িয়ে ধরে বসে রইলাম। পরের দিন সকালে একে একে সবাই বাড়িতে আসলো। রাব্বি আর সানজিদ দুজন আমাদের বাড়িতে এলো। আগে যখন এসেছিল তখন বাবার সাথে দেখা করেছিল, কথাও বলেছিল। এখন আসলো বাবার জানাজায়। রাব্বি এসে মায়ের পাশে গিয়ে বসলো। মাকে শুধু এতটুকুই বলল, আন্টি আপনি ইচ্ছা মতো কান্না করুন, মনের সব কষ্ট চোখের পানিতে ভাসিয়ে দিন, এটা ভেবে যে এতেও যদি আঙ্কেল ফিরে আসে। মা কিছুই বলল না, শুধু কান্না থামিয়ে দিল। জানাজার সময় হলো, শেষবারের মতন বাবাকে দেখতে